Welcome to Sports Live presented by Cool. আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি। সেই সঙ্গে আমি রঞ্জন শান্ত। দুয়ারে আইসিসি টি20 বিশ্বকাপ, তাই সেই খবর দিয়ে শুরু। বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলতে নিউ ইয়র্কে পৌঁছেছে বাংলাদেশ দল। শনিবার ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে টিম বাংলাদেশ। এর আগে ডালাসের বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল বিশ্বকাপে বাংলাদেশ যুক্তরাষ্ট্র প্রস্তুতি ম্যাচ। তবে ডালাসের নেটে অনুশীলন করছিল টিম টাইগার্স। অনুশীলনে বেশ মনোযোগী ছিলেন লিটন ও শান্ত। এছাড়া লিটন যখন ব্যাট করছিলেন, নেটে পেছনে কিপিং করছিলেন অনিক। নেটে দীর্ঘক্ষণ ব্যাট করছেন দুই সিনিয়র ক্যাম্পেইনার রিয়াদ ও সাকিব। বল হাতে ফিরেছেন তাসকিন। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচের আগে শনিবার ভারতের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচ খেলে নিজেদের পরখ করার সুযোগ পাচ্ছেন শান্ত লিটনরা। ডালাসের যে ঘটনা, আসলে ওয়েদারের যে খারাপ অবস্থা ছিল বা ঝড়ের কারণে যে প্রস্তুতি ম্যাচটা খেলতে পারেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ, হোপফুলি নিউ ইয়র্কে সেটা হবে না, কারণ রৌদ্রোজ্জ্বল আবহাওয়া এখন পর্যন্ত যতটুকু দেখা গেল। এবং আমাদের সহকর্মী অমিতের কাছ থেকে যতটা শুনেছি, সেখানে প্রচণ্ড রকমের হিট ওয়েভ চলছে এবং স্কিন পুড়ে যাচ্ছে, সানব্লকেও কোনো কাজ হচ্ছে না। আই হোপ এই ম্যাচটা হবে এবং টাইগাররা নিজেদেরকে পরখ করে নিতে পারবেন। এবং প্রতিপক্ষ যেহেতু ভারত, এই ম্যাচটাও খুব গুরুত্বপূর্ণ। শক্ত প্রতিপক্ষের বিপক্ষে একটা ম্যাচ খেলে যদি ভালো করতে পারে, আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশ আবার ডালাসে যাবে এবং শ্রীলঙ্কার সঙ্গে মূল পর্বে ম্যাচ খেলবে। রেডি আছেন আমাদের সহকর্মী তাহমিদ অমিত, অর্থাৎ রোদের কথা বলছিলে তুমি, সেখানেই হয়তো তিনি আবারও দাঁড়িয়েছেন, তার সঙ্গে কথা বলবো আমরা। অমিত, নিউ ইয়র্কে কেমন কাটছে বাংলাদেশের সময়? ভারতের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ নিয়ে আপডেটটা একটু জানাবেন। সেই সঙ্গে শুরুতে একটু জানাবেন, অনেকের তো ড্রিম সিটি থাকে এই নিউ ইয়র্ক, আপনার কেমন কাটছে সেখানে? আমার ড্রিম সিটি না, আমার একদম ধারণা থাকে পুরোপুরি ভিন্ন একদম। হ্যাঁ, এখানে রাস্তায় দেখে লুঙ্গি পরা লোক দেখবেন, কেউ চা খেতে খেতে রাস্তায় হাঁটতেছে, পুরো মনে হবে যে আপনি কারণ বাজারে আছেন, একদমই এরকম মনে হবে। আসলে আমার ধারণা একদমই পাল্টে গেছে, অনেক বেশি নোংরা। আমি ভেবেছিলাম অনেক বেশি পরিষ্কার, অন্যরকম। আমার অনেকগুলো সিটিতে যাওয়ার সৌভাগ্য হয়েছে ক্রিকেট কভার করতে। আপনি যদি জিজ্ঞেস করেন সব থেকে ওয়ার্স্ট সিটি কি, ওয়ার্স্ট অভিজ্ঞতা কি, আমি নিশ্চিতভাবে বলবো ইউএসএ কে পর্যন্ত, আমার অভিজ্ঞতার জায়গা থেকে যদি বলি। তবে হ্যাঁ, নিউ ইয়র্কের আবহাওয়া, আমি ডালাস থেকে আমার মনে হচ্ছে আমি এসি রুমে ঢুকেছি। ডালাসে যেরকম ছিল একদম গা পুড়ে যাচ্ছে, এই গরম আসলে সহ্য করা সম্ভব ছিল না আমার জন্য। আমার শরীর চেহারা দেখেও বুঝতে পারছেন আপনারা, হয়তো আমি জানি না, যাওয়ার পর চিনতে পারবেন আমাকে। এই নিউ ইয়র্কে অনেক ভালো মনে হয়েছে আবহাওয়া, বেশ পরিষ্কার এবং ঠান্ডা আছে, বেশ গরমটা সহ্যনীয়, সহনীয়। বাংলাদেশ দল সম্ভবত অনুশীলন শুরু করেছে, আমি সম্ভবত বলছি এই কারণে, এখন মাঠে ঢুকে গেছে। আমি এসেছি অ্যাক্রিডিশন কার্ড সংগ্রহ করার জন্য। এখানে জায়গাটা দাঁড়িয়েছে, এখান থেকে আমাদের অ্যাক্রিডিশন কার্ডটা দেওয়ার কথা। অ্যাক্রিডিশন কার্ড নিয়ে আমি মাঠে ঢুকবো। বাংলাদেশ দলের অনুশীলন আছে, জানেন যে নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধন কিন্তু হবে ভারত বাংলাদেশ ম্যাচটা দিয়ে, এবং দুই দলের ক্যাপ্টেনও আমাদের সঙ্গে আজকে কথা বলার কথা রয়েছে। সব মিলে অনেকগুলো ইভেন্ট আজকে রয়েছে, আশা করি সবগুলোর খবরাখবর আপনাদেরকে জানাতে পারবো। নিশ্চিতভাবে বাংলাদেশের জন্য বড় অপরচুনিটি, বড় ইতিহাসের অংশ হবার, যে নাসাউ ক্রিকেট স্টেডিয়াম, যে পৃথিবীর একমাত্র অস্থায়ী ক্রিকেট স্টেডিয়ামের নাম জড়িয়ে থাকবে। বাহ, দারুণ বিষয়। অমিত, আপনার কাছে আমি তাসকিনের ইনজুরি সম্পর্কে একটু জানতে চাই। তার এখন কি অবস্থা, তিনি কি থাকবেন কিনা ইন্ডিয়ার বিপক্ষের ম্যাচে? আমার যতটুকু মনে হয় ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচে তার থাকার কোনো কারণ দেখি না, কারণ খুব স্লো বোলিংটা শুরু করেছে তিনি, ফুল স্পিডে। নিশ্চয়ই ঝুঁকি নেওয়ার চেষ্টা করবে না বাংলাদেশ। আরো 5-6 দিন বাকি আছে বাংলাদেশকে এখান থেকে ডালাস যেতে হবে। জানেন যে জার্নিটা অনেক কষ্টকর, প্রায় 4 ঘন্টা এয়ার জার্নি করতে হয়, তার মধ্যে আবার প্লেনে আসার জন্য কিন্তু আগে পিছনে মিলে 7-8 ঘন্টার একটা টাইম চলে যায়। বাংলাদেশ টিম ম্যাচ খেলবে 1 তারিখে, 2 তারিখে আবার তারা ট্রাভেল করবে ডালাসে অনুশীলন করবে। এবং আমার কাছে মনে হয় যে এই কন্ডিশনে অনুশীলন করবার পর বাংলাদেশে গুরুত্বপূর্ণ ছিল আমার মনে হয় ডালাসের প্রস্তুতি ম্যাচটা, যেটা উইকেটটা জানা খুব জরুরি ছিল। ওই গরমের মধ্যে কিভাবে খেলে, এই কন্ডিশন অনেকটা বাংলাদেশের মতো আমার মনে হচ্ছে। ড্রপ ইন উইকেটটা কিরকম হবে নিশ্চিত বাংলাদেশ সেটা জানতে চাইবে, কারণ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ, এখানে বাংলাদেশ আজকে নেটে অনুশীলন করবে। যে নেটটাতে অনুশীলন করবে সেই উইকেটটা কিন্তু ড্রপ ইন উইকেট। 10টা উইকেট নিয়ে আসা হয়েছিল, 4টা সেন্টারে বসানো হয়েছে, 6টা বাইরে বসানো হয়েছে, যতটুকু আমি পড়াশোনা করে জেনেছি, নট বাস্তবে, এখনো দেখিনি আমি সেটা। তা এই ড্রপিং উইকেট আমারও একটা অভিজ্ঞতা হবে যে বাইরে যেহেতু উইকেটে কেমন আচরণ করছে সেটা। তবে তাসকিন আমি এই মুহূর্তে খেলার কোনো সম্ভাবনা দেখি না, তিনি নিশ্চয়ই 7 তারিখের ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছেন, কি অবস্থা আর কি।
অমিতা, যেটা আপনি বলছিলেন প্রস্তুতির ক্ষেত্রে আসলে এই ড্রপ ইন উইকেটে খেলে আবারও সেই ডালাসে যেতে হবে এবং সেখানে মূল পর্বে শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচ, তবুও যেহেতু যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তুতি ম্যাচটা খেলতে পারেনি বাংলাদেশ, ভারতের সঙ্গে ম্যাচ প্র্যাকটিসটা হওয়া প্রস্তুতি ম্যাচে সেটাও কতটা আত্মবিশ্বাস যোগাতে পারে বাংলাদেশকে যদি ভালো করতে পারে? আপনি যখন পাড়ার ক্রিকেটও যদি একটা 100 মারেন না, সেটাও আপনার জন্য খুব আত্মবিশ্বাসের অংশ। আসলে আপনি প্রেজেন্টার মানুষ, আপনি যদি ছোট কোনো অনুষ্ঠানের প্রেজেন্টেশন করেন, সেখানে যদি ভালো করেন, আপনার আত্মবিশ্বাস যোগাবে। এটা পারফর্মিং মিডিয়া আসলে সব জায়গায় সবার ক্ষেত্রে সত্য। বাংলাদেশ দলে এবং সেটা ভারতের বিপক্ষে ম্যাচ মানে একটু অন্যরকম উত্তেজনা থাকবে, নিশ্চিতভাবে গ্যালারি পূর্ণ থাকবে, ড্রপ ইন উইকেটে খেলবে এবং ভালো, যদিও বিরাট কোহলি খেলবেন কিনা সেটা নিয়ে একটা কথাবার্তা আছে, তারপরে এসব কিছু নয়। বাংলাদেশ যদি ভালো ক্রিকেট খেলতে পারে, আমরা জানি, আমি গত 3 দিন আমি স্বীকার করতে হবে, আমি হিউস্টনে রিপোর্ট করেছি দলের মধ্যে অনেক ছাড়া ভাব ছিল, কিন্তু ডালাসে যেভাবে অনুশীলন বাংলাদেশ করেছে, ভিতর থেকে মনে হয়েছে তারা চেষ্টা করছে দল হিসেবে খেলার জন্য, প্র্যাকটিসটা করবার জন্য। আমার কেন জানি মনে হয়, আমি প্লেয়ারদের সাথে কথা বলেছি দীর্ঘক্ষণ, অনেক প্লেয়ারের সাথে আমার কথা হয়েছে, চান্দিকা হাতুরু সিং এর সঙ্গে সম্মত এত বেশি আড্ডা আমি কখনো দেইনি যেটা আমি এখানে হিউস্টনে দিয়েছি। মনে হয়েছে দলটা খুব ভালো করতে চায়, রঞ্জন ভিতর থেকে চায়। আপনারা হয়তো বা কাগজে কলমে যে পরিসংখ্যান, পারফরমেন্স সবকিছু বলবে যে বাংলাদেশ কোনো ক্রমে কোনো ম্যাচেই পারবে না হয়তো বা, কিন্তু দলের ভিতরে একটা আত্মবিশ্বাস দেখতে পাচ্ছি যে আসলে ভালো করতে চায়। মানুষ তো খুবই গালিগালাজ করছে, চারিদিকে হতাশা, সেটাই খুব স্বাভাবিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর, কিন্তু ওই যে বাংলাদেশ সবসময় ফাইট ব্যাক করতে খুব অভ্যস্ত, এই যে বাইরের চাপটাও কম, সেটা বোধহয় ইতিবাচক হবে বলে আমরা অন্তত স্বপ্ন দেখি, আমরা স্বপ্ন দিয়ে ক্রিকেটটা চলছে আসলে এই পর্যন্ত, সেই স্বপ্নটাই আমরা দেখি আসলে। তানজিম সাকিব তিনি ইন্টারভিউতে বলছিলেন যে সামর্থ্য আছে যে কোনো বড় দলকেও হারানো বাংলাদেশের, তো এই বিশ্বাসটাই খুব বেশি গুরুত্বপূর্ণ কিনা? আপনি বলছিলেন যে সামর্থ্য আসলেই যতটা থাক, নিজেদের উপর বিশ্বাস করা, পজিটিভ ইন্টেন্ট নিয়ে টিম গেম খেলা। হ্যাঁ, অবশ্যই, সেটাই অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। এবং আরেকটা কথা আপনাকে বলে রাখি যে লিটন দাস কিপিং করবেন, এটা প্রায় আমি মোটামুটি নিশ্চিত হয়ে গেছি যে সম্ভাবনা খুব বেশি লিটন দাস কিপিং করলে। সেক্ষেত্রে জাকের আলী কিন্তু একাদশে সুযোগ পাচ্ছেন না। ওই দিনও আলোচনা করছিলাম, লিটন যদি একাদশে ঢোকেন কিপার হিসেবে তার ব্যাটিং পজিশনটা কি হবে, তিনি কি আসলে নিচের দিকে অনেকের জায়গায় ব্যাটিং করবেন নাকি মানে ওয়ান ডাউনে নামবেন? সেক্ষেত্রে কিন্তু সবার ব্যাটিং অর্ডার পেছনে চলে যাবে, শান্ত নিচে নেমে যাবেন। সেটা হয় কি না ভারতের বিপক্ষে ম্যাচে আসলে আমরা সেটাও দেখতে পারবো যে শান্তর ব্যাটিং অর্ডারটা কোন জায়গায় যায়। তবে ওই যে তানজিম সাকিব কিন্তু দলের খুব নবীনতম সদস্য, তিনিও আসলে এনভায়রনমেন্টটা দেখে মনে হয়েছে এই দলটা যদি ভেতর থেকে চায় তাহলে অনেক কিছু করতে পারে। দ্যাটস ট্রু, বাংলাদেশ দলের এবিলিটি নিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু রঞ্জন একটা কথা আমি খুব বিলিভ করি, বিশ্বাস করি, অ্যাজ এ ক্রিকেট সাংবাদিক আমি ফলো করি, এই দলটা ভালো করতে চাইলে আপনার নাজমুল শান্ত এবং লিটন দাসকে রান করতে হবে। এই দুজনের নাম আমি স্পেসিফিক বলছি। এই দুইজন ভালো ক্রিকেট খেলে, আপনি দেখেন আমরা ইংল্যান্ড সিরিজ জিতেছি, সেখানে শান্ত দারুণ ব্যাটিংটা করেছে। যতই সমালোচনা করেন, এই দুইজন রান না করলে আপনি ভালো ক্রিকেট খেলতে পারবেন, এটা আমার বিলিভ হয় না। সেহেতু এই দুজনকে অপরচুনিটিটা নিতে হবে এবং দুইজনের মধ্যে সেই চেষ্টাটা আমি দেখেছি। তারা দীর্ঘক্ষণ প্রায় 1 ঘন্টার মতো আলাদা করে ডালাসে অনুশীলন করেছেন, দুজনকে বুঝিয়ে দিচ্ছিলেন, ভুল ধরিয়ে দিচ্ছিলেন, এবং দুইজনের সাথে আমার কথা বলার সৌভাগ্য হয়েছিল। দুইজনকে আমি এটা মনে করিয়ে দিয়েছি, বলে দিচ্ছি যে আপনারা আসলে এই টুর্নামেন্টে ভালো করতে চাইলে আপনাদেরকে রান করতে হবে, এবং তারাও এটা বিলিভ করে যে আসলে তাদেরকে রান করতে হবে আসলে। এবং এই দুইজনে আমাদের ব্যাটিংয়ের মেইন জায়গাটা। বাকি সাকিব হয়তো 500 নায়ক হবেন, হয়তো 25-30 রান করবেন, কিন্তু আপনাকে ম্যাচ জেতাতে হলে এই দুজনকে খেলতে হবে। একেবারে অমিত, অসংখ্য ধন্যবাদ। আপনি অ্যাক্রেডিটেশন কার্ডটা পেয়ে যান এবং ভালোভাবে প্র্যাকটিসটা কভার করেন, সেটাই প্রত্যাশা করছি। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। তানজিম সাকিবের কথা হচ্ছিল, বিশ্বকাপে যে কোনো দলকে হারানোর সামর্থ্য রাখে বাংলাদেশ, এমনটাই বিশ্বাস এই পেসার তানজিম সাকিবের। দারুণ টিম বন্ডিং এর কারণে দলের আত্মবিশ্বাসটাও নাকি এখন তুঙ্গে। বিশ্বকাপে শুধু বল হাতে নয়, অলরাউন্ড নৈপুণ্যে দেশকে সেরা সাফল্য এনে দিতে চান তরুণ এই পেসার। উচ্চতা সুবিধা না থাকায় স্কিড ও কাটে পরাস্ত করতে চান প্রতিপক্ষ শিবিরকে। নিজের অভিষেক ম্যাচেই শক্তিশালী ভারতকে পরাজয়ের স্বাদ উপহার দিয়েছিলেন তানজিম সাকিব। আগ্রাসী বোলিংয়ে নিয়েছিলেন রোহিত শর্মা ও তিলক ভার্মার উইকেট। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি এই টাইগার পেসারকে। ছিলেন অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী দলের সদস্য, যদিও সবশেষ ওয়ানডে বিশ্বকাপে ছিলেন নিজের ছায়া হয়েই। মাস 6 ব্যবধানে এবারের মিশন টি-20 বিশ্বকাপ। কি প্রত্যাশা তানজিম সাকিবের? বিশ্বকাপ আসলে অলওয়েজ এক্সাইটেড, সবাই ওইখানেই টার্গেট করে থাকে যে আমি ওয়ার্ল্ড কাপে খেলবো এবং ওইখানে আমি আমার বেস্টটা দিয়ে দেশকে কিছু দিতে পারি। তো আমারও এটাই ইচ্ছা থাকবে, যাতে আমি যদি খেলার সুযোগ পাই অবশ্যই যাতে আমার পারফরমেন্সের মাধ্যমে আমার টিম যাতে বিজয় লাভ করে, এটাই আমার টার্গেট থাকবে।
দল হিসেবে এই মুহূর্তে আত্মবিশ্বাসের তলানিতে বাংলাদেশ, তবে ঠিক বিপরীতে অবস্থান তানজিম সাকিবের। বিশ্বকাপে যে কোনো দলকে হারানোর সামর্থ্যের কথা বেশ জোর দিয়েই বললেন এই টাইগার পেসার। খুবই আত্মবিশ্বাসী আমাদের দলকে নিয়ে। আমাদের টিম মানসিকভাবে খুবই স্ট্রং আছে, আমাদের বন্ডিং খুবই স্ট্রং আছে। আমরা চাইলে যে কোনো টিমকে হারাইতে পারি। আমাদের 11 জন যদি মাঠে ওই দিন বেশ দিতে পারে, কোনো টিম আমাদের সামনে ব্যাপার না। ইনশাল্লাহ আমরা যে কোনো টিমকে হারানোর মতো দক্ষতা রাখি। সবশেষ শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে সামর্থ্যের সেরাটা দিতে পারেননি তরুণ এই পেসার। তারপরও ফর্মে থাকা অলরাউন্ডার সাইফুদ্দিনের পরিবর্তে তানজিম সাকিবেই আস্থা রাখেন নির্বাচকরা। বিশ্বকাপে সেই আস্থার প্রতিদান ব্যাট হাতেও দিতে চান জুনিয়র সাকিব। এরকম হাইটের অ্যাডভান্টেজ নাই আমার, তাই আমি চেষ্টা করি বলটা স্কিট এবং কাট করানোর জন্য। লোয়ার অর্ডারে যখন আমি ব্যাটিংয়ে নামি, তখন টিম যেটা আমার কাছ থেকে আশা করি ওটা যাতে আমি দিতে পারতেছি কিনা, বা আমি যে রোলটা প্লে করব এটা আমি কমপ্লিটলি করতে পারতেছি কিনা। আমি যখনই নামি সিচুয়েশন অনুযায়ী খেলার চেষ্টা করি এবং আমি আমার সর্বোচ্চটা দিয়ে ব্যাটিং করার চেষ্টা করি। নেটে তাওহিদ হৃদয়ের বিপক্ষে বল করতে পছন্দ করেন, তবে ঠান্ডা মাথায় কঠিন পরিস্থিতি সামাল দেওয়ার দীক্ষাটা নিতে চান অভিজ্ঞ সাকিব আল হাসানের কাছ থেকে। সাকিব ভাই মেন্টাল যে টাফনেসটা আছে ওইটা আনার চেষ্টা করব। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস। এবার টি-20 বিশ্বকাপে হামলার হুমকি দিয়েছে জঙ্গি গোষ্ঠী ISIS-কে। 9 জুন ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচে ড্রোন হামলার হুমকি দিয়েছে তারা। হামলার বিষয়টি নিশ্চিত হওয়ার পরপরই ম্যাচ ভেন্যু নাসাউ কাউন্টিতে জোরদার করা হয়েছে নিরাপত্তা। সব মিলিয়ে বিশ্বকাপের 8 ম্যাচ অনুষ্ঠিত হবে এই মাঠেই। বাংলাদেশ সময় 2 জুন শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপ। 9 জুন নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান। বিশ্বকাপের সবচেয়ে হাই ভোল্টেজ এই ম্যাচে লোন উলফ আক্রমণের হুমকি দিয়েছে জঙ্গি গোষ্ঠী ISIS-কে। একটি গ্রাফিক্স পোস্টারের সাহায্যে এই হুমকি দেওয়া হয়েছে। যে গ্রাফিক্সটি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে সেখানে দেখা যাচ্ছে মাথায় হুডি পরা একটি লোকের পিঠে আগ্নেয়াস্ত্র। নিচের অংশে সাদা ও লাল অক্ষরে লেখা, তোমরা ম্যাচের অপেক্ষায় আছো আর আমরা আছি তোমাদের অপেক্ষায়। হামলার হুমকি পাওয়ার পর এই ম্যাচের নিরাপত্তা বাড়ানো হয়েছে। পুলিশকে বলেছি নিরাপত্তা জোরদার করতে। এর মধ্যে রয়েছে আইনের প্রয়োগ, নজরদারি এবং যাচাই বাছাই করা। জনগণের নিরাপত্তাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ক্রিকেট বিশ্বকাপ যেন নিরাপদ এবং উপভোগ্য হয় তা নিশ্চিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। নাসাউ কাউন্টির পুলিশ কমিশনার প্যাট্রিক রাইডার হুমকির বিষয়টি নিশ্চিত করেছেন। একই সঙ্গে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করার কথাও গণমাধ্যমে উল্লেখ করেছেন। নাসাউ কাউন্টির একটি ভিডিও ক্লিপ যা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। সন্ত্রাসী গোষ্ঠী সেই লোন উলফ হামলার কথা জানিয়েছে। যখন একটি ম্যাচ চলাকালীন বিশাল ভিড় থাকে তখন সবকিছু বিশ্বাসযোগ্য মনে হয়। আমরা এই ব্যাপারে কড়া নজর রাখছি। হুমকির বিষয়টি নিয়ে মুখ খুলেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ICCও। সবার নিরাপত্তা নিশ্চিত করাই প্রথম অগ্রাধিকার। ICCর খুব ভালো এবং শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা আছে। এই আয়োজনে যে কোনো ধরনের ঝুঁকি কমাতে বৈশ্বিক পরিস্থিতিতে নজর রাখার পাশাপাশি আয়োজক দেশের কর্তৃপক্ষের সঙ্গেও নিবিড়ভাবে কাজ করা হচ্ছে। ক্রীড়াঙ্গনে IS-এর হামলার হুমকি নতুন নয়। কদিন আগে UEFA চ্যাম্পিয়ন্স লিগের রিয়াল ম্যান সিটি সেমিফাইনাল ম্যাচেও হামলার হুমকি দিয়েছিল জঙ্গি গোষ্ঠীটি। ফারহান ইহসান, যমুনা স্পোর্টস। বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি পোল্যান্ডকে ৭৯-২৮ পয়েন্টে হারিয়ে আসরে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। সেই সাথে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে আরদুজ্জামান মুন্সির দল। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দাপট ছিল স্বাগতিক দলের। ম্যাচের তৃতীয় মিনিটেই প্রথম লোনা তুলে নেয় বাংলাদেশ। পোল্যান্ড খুব একটা প্রতিদ্বন্দ্বিতা গড়তে না পারলে ৩৮-১৫ পয়েন্টে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে লাল সবুজের প্রতিনিধিরা। দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রাখে আব্দুল জলিল শিষ্যরা। শেষ পর্যন্ত 7টি লোনা সহ ৭৯-২৮ পয়েন্ট ব্যবধানে জয় তুলে নেয় বাংলাদেশ। 25 পয়েন্ট তুলে ম্যাচ সেরা হয়েছেন অধিনায়ক আরদুজ্জামান মুন্সি। শুক্রবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে লড়বে বাংলাদেশ। সবাই কিন্তু শিরোপা প্রত্যাশী। এখানে যতগুলো টিম আসছে কাউকে ছোট করে দেখার মতো না। তবে এবার আমাদের টিমের কমিউনিকেশনটা এত সুন্দর হচ্ছে যেটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। যদি আমাদের এভাবে সবাই সুস্থ থাকে, খেলার ধারা অব্যাহত থাকে, তাহলে আমরা আশা করছি আমরা চ্যাম্পিয়ন হব ইনশাআল্লাহ। আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের ফুটবলের ভাবমূর্তি নষ্ট করায় কাজী সালাউদ্দিন ও সালাম মুর্শেদির অপসারণ দাবি করেছেন দেশের সাবেক ফুটবলাররা। আবু নাইম সোহাগ নিষিদ্ধ হলেও একই অভিযোগে সালাম মুর্শেদি নামমাত্র শাস্তি পেয়েছেন। আর কাজী সালাউদ্দিনকে কোনো শাস্তি দেয়নি ফিফা। এখানে কারসাজি করা হয়েছে বলে মনে করছেন গাফফার টুটুল চুন্নু। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন দাবি তোলেন সাবেক তারকা খেলোয়াড়রা।
হবে না, সবাই কিন্তু ফুটবল ফেডারেশনের ঘোর অমানিসায় দেশের ফুটবল, দুর্নীতিবাজ ও ব্যর্থ বাফুফে কর্মকর্তাদের অপসারণ চাই, এমন একটা স্লোগান ছিল ব্যানারে। সামনে দেশের এক সময়কার নামকরা সব ফুটবলার। সঞ্চালক হিসেবে ছিলেন আব্দুল গাফফার, শফিউল আরিফিন টুটুল, শামসুল আলম মঞ্জু, আশরাফুদ্দিন আহমেদ চুন্নু, সৈয়দ রুম্মন বিন ওয়ালি সাব্বির, আরমান মিয়া ও বিপ্লব ভট্টাচার্যরা ছিলেন আয়োজনের মধ্যমণি। সবশেষ সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে ফিফা। বাফুফের কয়েকজন স্টাফ এবং সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শিদিকে জরিমানাও করেছে এই দফা। তাই আবারও সাবেক ফুটবলাররা বাফুফে থেকে সালাউদ্দিন সালাম মুর্শিদির অপসারণ চাইছেন। সঞ্চালক আব্দুল গাফফারের দাবি, আস্থা বিশ্বাস রাখার মতো আর কিছুই অবশিষ্ট নেই। আমরা ফুটবল ফেডারেশনের দায়িত্ব নিতে যাব এই ধরনের কিছু না, আমরা এখানে বসছি, ফুটবলকে ভালোবাসি, আমাদেরকে জনগণ চিনে অ্যাজ এ ফুটবলার। সেক্ষেত্রে আমাদেরও দায়িত্ব যে এই ধরনের ফুটবলাররা যেখানে ফুটবল ফেডারেশনে আছেন তারা কি করেছেন এবং কি দুর্নীতিটা করেছেন আপনারা সবাই জানে পুঙ্খানুপুঙ্খ, বাট কেউ কিন্তু কোনোদিন সঠিকভাবে জিনিসটাকে তুলে ধরে নাই। ফিফা প্রকাশিত রিপোর্টে ফেডারেশন কর্মকর্তাদের ব্যর্থতার চিত্র স্পষ্ট। ফিফার অর্থে কেনাকাটায় অনিয়ম নিয়ে সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ নিষিদ্ধ হয়েছিলেন। একই ঘটনায় সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শিদির শুধু জরিমানা হওয়ায় খানিকটা বিস্মিত সাবেক তারকা ফুটবলার দেওয়ান শফিউল আরিফিন টুটুল। এখানে তদন্তি কমিটি করা হলো কাদেরকে দিয়ে? যারা প্রত্যক্ষভাবে জড়িত তাদেরকে দিয়ে। এই দুর্নীতির কারণে যারা স্পেসিফিক্যালি যারা শাস্তিপ্রাপ্ত হয়েছে তাদের উচিত হলো পদত্যাগ করা নৈতিক কারণে। যদি পদত্যাগ না করেন তাহলে আমরা অবসান চাই। ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন কিভাবে দায় এড়ান, সেই প্রশ্ন সালাউদ্দিনের এক সময়ের সতীর্থ আশরাফুদ্দিন চুন্নুর কণ্ঠে। সত্যিকার অর্থে আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। আমরা যারা ফুটবল খেলেছি তাদেরও ভাবমূর্তি নষ্ট হয়েছে, ইভেন দেন আপনাদেরও, সারা বাংলাদেশের মানুষের। কারণ সারা দেশের মানুষ জানতে চায় ফুটবলের এই দুরবস্থা কেন। তো আজকে যে দায় তারা নিয়েছে, এটা টোটাল দায়টা হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দায় আমি বলে মনে করি। এর আগে সরকারের কাছে স্মারকলিপি দিয়েছিলেন সাবেক খেলোয়াড়রা, এরপরও কেন প্রতিকার হয়নি? এখন পূর্ণমন্ত্রী হিসেবে কাজ করছেন নাজমুল হাসান পাপন, তার কাছে প্রতিকার চান রুম্মন বিন ওয়ালি সাব্বির, আরমান মিয়ারা। প্রধানমন্ত্রী আবেদন করছি যে ফুটবলকে একটু বেশি করে দেখার জন্য আমাদের ফুটবলের পরিবর্তন আবশ্যিক দরকার, এবং আপনি ভালো একজন লোক নির্ধারণ করে দেন, একটা কমিটি নির্ধারণ করেন যারা ফুটবলকে আবার আগে পর্যায়ে নিয়ে যাবে। আমাদের খেলোয়াড়দের একটা বিশ্বাস যে এটার বিচার হবে, এই দুর্নীতিবাজ কর্মকর্তা এদেরকে আর সময় দেওয়ারটা ঠিক হবে না। সাবেক ফুটবলাররা অনেকদিন থেকেই কাজী সালাউদ্দিন সালাম মুর্শিদির সমালোচনা করে আসছেন, দাবিও করেছেন অপসারণের। এবার প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তারা। কেন যে দুর্নীতি করছে, কেন যে ফুটবলকে ভালোবাসে। ফুটবল ফেডারেশনে 21 জনের নির্বাহী কমিটি থাকলেও সবাই ভূমিকা রাখতে পারেন না। স্বৈরতান্ত্রিক কাঠামো বহাল রেখেছেন কাজী সালাউদ্দিন, এমন অভিযোগ সাবেক ফুটবলারদের। নিজেরা পকেট ভারী করার জন্য। সানজানা আইভি, যমুনা স্পোর্টস, ঢাকা। এই ছিল আজকে স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।